আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক চেষ্টার পরেও বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের চাকরির এক্সটেনশনটা হলো না। তিনি শেষ কর্মদিবস পালন করবেন 23শে জুলাই। কেন তার এক্সটেনশন হলো না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। কি আলাপ হয়েছে তাদের মধ্যে? আজকে প্রধানত এই দুটি বিষয় নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 সালের 3রা আগস্ট যে দরবারটি আহ্বান করা হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, এবং যেখানে মোটামুটি অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেনাবাহিনী কিছু একটা করবে, সেখানেও এই নাজমুল হাসানের অনেক ভূমিকা ছিল। তিনি 2রা আগস্ট রাতে গুরুত্বপূর্ণ সামরিক অফিসারদের ব্যক্তিগতভাবে কথা বলে রেজিম চেঞ্জের পক্ষে কনভিন্স করার চেষ্টা করেন, এবং এখন এটা খুব ক্লিয়ার যে মার্কিন ডিপ স্টেটের পক্ষে এই অ্যাডমিরাল নাজমুল হাসান অনেক দিন ধরেই কাজ করছেন। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যে তিনি মাঝে মধ্যেই এই চিটাগাঙে বিভিন্ন মার্কিন ব্যবসায়ী পরিচয়ে অনেককে নিয়ে যেতেন এবং সেখানে তিনি মিটিং করতেন। এখন ধারণা করা হচ্ছে যে সেই সব বৈঠকগুলো আসলে ছিল এই 24শে জুলাই আগস্টের রেজিম চেঞ্জের সম্পর্কিত। তো তিনি এই যে ডিপ স্টেটের হয়ে কাজ করলেন, তখনই তাকে কথা দেওয়া হয়েছিল, তিনি পিটার হাস এবং আরো যারা আছে তাদের সাথে মিলেই কাজ করছিলেন। কথা ছিল যে নাজমুল হাসানকে তিনি আগামী 23শে জুলাই তার শেষ অফিসিয়াল ডে, তারপরেও তাকে এক্সটেনশন দেওয়া হবে। কিন্তু অনেক চেষ্টা তদবিরের পরেও নাজমুল হাসানকে এক্সটেনশন দেয়া হচ্ছে না। কেন দেয়া হচ্ছে না? তারেক রহমানের সরকার অলরেডি নতুন নৌবাহিনী প্রধানের নাম ঘোষণা করেছেন। আইএসপিআর এর একটি বিবৃতিতে আমরা দেখেছি যে 24শে জুলাই থেকে এই নতুন যিনি ভাইস অ্যাডমিরাল হবেন, মিস্টার মিসবাউল আজিম, তিনি নৌ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এত বেইমানি করবার পরেও একটি নির্বাচিত সরকারকে অপসারণের ষড়যন্ত্রে জড়িত থেকে তার যে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেই পুরস্কারটি তিনি পাচ্ছেন না, তাকে চলে যেতে হচ্ছে। তার বাড়ি মুন্সিগঞ্জে। তার বেশ কিছু আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয় আছে। তারা দেখলাম কথাবার্তা বলছে যে এক্সটেনশনই যদি না পাবে, এখন তো সবাই তাকে বেইমান হিসেবেই চিনছে। আগামী দিন এই নাজমুল হাসান অন্যতম মীর জাফর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই নাজমুল হাসান প্রচন্ড দুর্নীতিবাজ একজন নৌবাহিনী প্রধান ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় ডাইরেক্ট পারচেজ মেথডে তাকে কয়েকটা জাহাজ কেনার অনুমতি দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশে সরকারের নৌবাহিনীর 3টা শিপইয়ার্ড আছে, একটা খুলনায়, একটা চিটাগাঙে এবং একটা নারায়ণগঞ্জে, এবং এখানে জাহাজ বানানো যায়। কিন্তু এই শিপইয়ার্ডে জাহাজ না বানিয়ে এই নাজমুল হাসান এই অর্ডারগুলো বেসরকারি খাতে দিয়েছিলেন, এবং শোনা যায় সেখান থেকে তিনি একটি বড় অঙ্কের কমিশন নিয়েছিলেন। তার স্ত্রী, যাকে অনেকেই আড়ালে আবডালে কেশিয়ার নামে ডাকেন, তিনিও এই ঠিকাদারি, এই বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তার স্ত্রীর একজন বান্ধবী, যার নামের প্রথম অক্ষর এফ, তিনিও এইসব ঠিকাদারিদের সাথে নেগোসিয়েশন,
চাঁদা কালেকশন এগুলোর সাথে জড়িত ছিলেন। নৌবাহিনী ফাউন্ডেশনের একজন এমডি, তার মাধ্যমেও এই ঠিকাদারদের সাথে যোগাযোগ করা, নেগোশিয়েট করা এগুলো করা হতো এবং এই উপায়ে তিনি দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ কামাই করেছেন। কিন্তু তার ইচ্ছে ছিল যে তিনি এক্সটেনশনটা পেয়ে আরো কিছুদিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু তার সেই ইচ্ছেটা পূরণ হলো না। এদিকে বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক এই মুহূর্তে ভারতে হয়েছে কয়েকদিন আগে, এবং তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মিস্টার শামসুল ইসলাম, তাদের মধ্যে একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই 1 ঘন্টার বৈঠকে মূলত বাংলাদেশ ভারতের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা প্রদান করবে। ভারতের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল যে এর আগে ভারতের পক্ষ থেকে একটি 58 পৃষ্ঠার রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন জঙ্গি আস্তানার কথা বলা ছিল, এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে 2 সপ্তাহ বহুত আগে চলে গেছে, আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু বাংলাদেশ বারবার কথা দিয়েও সেই কথাগুলো রাখেনি। বিশেষ করে ডক্টর খলিল যত নেগোশিয়েট করেছেন অধিকাংশই রাখা হয়নি, যার ফলশ্রুতিতে তারেক রহমানের ভারত সফরটা কিন্তু আটকে আছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ আলোচনায় যে কমিটমেন্টগুলো বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে এবং যার 97%ই বাংলাদেশ পালন করেন। সুতরাং ভারত বলছে যে এই নেগোসিয়েশনের এই বিষয়গুলো যখন পালন করা হবে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা হবে। এদিকে ন্যাশনাল ডিফেন্স কলেজে গতকাল একটি প্রোগ্রামে গিয়েছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, এবং সেখানে এনডিসির যিনি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের সাথে ব্রেন ক্রিস্টেনসেনের প্রায় ঘণ্টাখানেক সময়ব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি বিস্তারিত জানা না গেলেও অনেকেই মনে করছেন যে ডিপ স্টেট কি তাহলে ফয়জুরকেই আগামীতে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে আনতে চাইছেন। এমনিতেই ব্রেন ক্রিস্টেনসেন কিন্তু তার দায়িত্ব পালনে লেজে গবরে অবস্থা করে ফেলেছেন, এবং মাঝে মধ্যেই আমরা শুনছি যে মার্কিন সরকার তাকে এই রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারের কথা ভাবছে। তো এই অবস্থায় তিনি আবার ফয়জুরের সাথে কি বৈঠক করেছেন, ডিপ স্টেট ফয়জুরকে কেন্দ্র করে কিছু ভাবছে কিনা, এই আলোচনা, এই ফিসফাস শুরু হয়েছে। কাল আমি সারাদিন প্লেনে থাকবো, পরশুদিন সকালে আমি সিডনি পৌঁছবো। সুতরাং আগামীকাল আমার পক্ষে কোনো এপিসোড রেকর্ড করা সম্ভব হবে না, এবং আশা করছি যে 19 তারিখ থেকে আমি আবার নিয়মিত হয়ে যাব। আজকে একদিনের জন্য আমি একটু থাইল্যান্ডে একটা ব্রেক নিয়েছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। সবাইকে অনেক মাঝখানে পুশ ইন পুশ ব্যাক নিয়ে খুব হইচই শুরু হয়েছিল। এখন কি সেই হইচই আর দেখতে পাচ্ছেন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে? এটা যে ভারতের মিডিয়া শুধু নয়, বাংলাদেশের মিডিয়া বা সে দেশের বিজিবি যেভাবে ঢুকতে দেব না বলে চিৎকার জুড়ে দিয়েছিল, যেভাবে গ্রামবাসীদের নিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা শুরু করেছিল, হঠাৎই যেন সেসব ব্যাপারে খবর একেবারে বন্ধ। এর দুটো মানে হয়, এক পুশব্যাক বন্ধ, অথবা পুশব্যাক হচ্ছে কিন্তু বাংলাদেশের বিজিবি মেনে নিয়েছে ব্যাপারটা, বাধা দিচ্ছে না, হল্লা করছে না,
তাই মিডিয়াতে খবর নেই। এটা হতে পারে। এই দুয়ের মধ্যে সত্যি কোনটা, প্রশ্নটা আমার মতো অনেকের মনেই এসেছে। এই অনেকের মধ্যে আছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি বলেছেন তিনি, শুনে নিন আগে। सीधा उठाओ, बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ, जाओ। रूट तो उनका पता ही है, कहां से आया है कहां से निकलना है। दे नोच, एंट्री क्या है, एग्जिट भी कर लो आराम से। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। टीवी में आता था हाकिमपुर से निकल रहा है, जा रहा है, बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, এই সরকার আমাদের রাখতে দেবে না বলছে, তাই পালিয়ে যাচ্ছে। আরে সরকার রাখতে পারে না, অভারতীয়কে কেন রাখবো? উই আর ট্রু প্যাট্রিয়টিক পিপল, রাষ্ট্রবাদী পিপল। राष्ट्र सर्वोपरि, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। हमरा धर्म प्रतिष्ठान के अंदर माइक बजेगा, सबका, सब धर्म में। क्यों बाहर माइक रहेगा? उतारने का काम किया। साउंड पॉल्यूशन नो, जो करना है आपका अपना एरिया में करो। শুনলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী। উনি বলেছেন, ভাই যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, ঠিক আছে? রাস্তা তো আপনারা সবাই জানেন, যে রাস্তায় এসেছেন চলে যান। এখানে আসো, উল্টো পাল্টা কাজ করো, এটা করো সেটা করো, 3 বার তোমরা ভোট দিয়েছো, লক্ষ্মীর ভান্ডার পেয়েছো, আমার কিচ্ছু যায় আসে না ভাই, এবার তোমরা চলে যাও আমাদের দেশ থেকে। এটা একেবারে পরিষ্কারভাবে তিনি বলছেন। এবার আপনি 2-3টি জিনিস দেখুন। শুভেন্দু অধিকারী নিজে কি বলেছেন, 10,000 মানুষ তারা অফিসিয়ালি চলে গেছে। তাহলে আনঅফিসিয়ালি কত মানুষ গেছে, এই প্রশ্নটা তো মনের মধ্যে আসতেই পারে। নাকি এতদিন ধরে, এই 2 মাস 2.5 মাস ধরে 10,000 মানুষ চলে গেছে, এইটাই আপনাদের মাথায়? আচ্ছা, আপনি 2-3টি জিনিস দেখুন। প্রথমে জমি দেওয়ার যে কার্যক্রম, সেটা একদম পুরোদমে চলছে, ঠিক আছে? 1100 একর জমি অলরেডি দেয়া হয়ে গেছে বিএসএফ কে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। তার উপরেও বাকি জমি টমি দিয়ে দিচ্ছে সরকার, সেসব কাজও বেশ একেবারে যাকে বলে পুরো উদ্যমে চলছে, পুরো দমে। মোট 1173 কিলোমিটারের যে কাঁটাতারের বেড়ার এলাকা, তার মধ্যে বেশ কিছুটা জায়গা নদী ইত্যাদি রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। আর যেটা বাকি আছে সেই জমিটাও যা যতটা দরকার সেটাও প্রায় পুরোটা দেওয়ার কাজ সমাপ্ত হওয়ার মুখে। অনেক রিপোর্ট এখন মাঠ পর্যায় থেকে চলে আসছে যে ওই যে যেমন যারা চলে যাওয়ার পুশব্যাক, সে ব্যাপারে যেমন কোনো বিরোধিতার খবর আসছে না এই মুহূর্তে, তেমনি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়েও যে বিরোধিতা প্রথমে চলছিল, সেটাও আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওই যে মাঝখানে একদিন বেশ কয়েকশো কিলোমিটারের সে কাঁটাতারের বেড়া রাতারাতি সব কেটে ফেললো, তো ফেলে দিয়েছিল। তারপর থেকে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে, এবার কাঁটাতারের বেড়া কাটতে এলে আর ফিরে যেতে পারবে না, কারণ একেবারে ভারতের বিএসএফ একদম তাদের চূড়ান্ত ব্যবস্থা করবে, এইটা বলেছে। তার মানে সমস্ত দিকেই যুদ্ধকালীন গতিতে কাজ চলছে। তো সব দিকে যখন যুদ্ধকালীন গতিতে কাজ চলছে, তখন এই পুশব্যাক অবৈধ অনুপ্রবেশকারীদের, মানে অবৈধ প্রবেশ করলে তখনই হয় অনুপ্রবেশকারী, আমরা অনেকেই বলি অবৈধ অনুপ্রবেশকারী, এটা কথাটা ঠিক নয়। হয় অনুপ্রবেশকারী বলতে হবে, না অবৈধ প্রবেশ যারা করেছে তার বলতে হবে। তো এখানটায় মাত্র এ পর্যন্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ভাষণটা শোনালাম, সেটা মাত্র এই 2-3 দিন আগে। এখানে তিনি বলেছেন, আমরা অফিসিয়ালি 10,000 মানুষ পাঠিয়ে দিয়েছি, আনঅফিসিয়ালি কত সেটা আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীও জানেন না সেই খবর, আর সাধারণ মানুষ তো ছেড়ে দিন। তাহলে বোঝা গেল 10,000 নিশ্চিতভাবে অফিসিয়াল এইটা গেছে, কিন্তু এ তো সমুদ্রে মাত্র 1 বালতি জলের থেকেও কম। এটা যদি সর্বমোট সংখ্যা হয়,
তাহলে তো দশকের পর দশক চলে যাবে, কিংবা শতকের পর শতক, এত বছর চলে যাবে, অনুপ্রবেশ সমস্যা বেঁচে থাকবে। আমি নিশ্চিত এই অফিসিয়াল সংখ্যার বাইরে আরো বড় সংখ্যা আছে, সেটা অনেক বড় গল্প। এটা ওই 10,000-এর গল্প নয়। কারণ দেখুন, যখন অফিসিয়াল ডিপোর্টেশনের যে সংখ্যাটা থাকে, তার বাইরে যখন আপনি যাবেন, তখনই কোথাও না কোথাও আসল সত্যটা বেরিয়ে আসবে, কত মানুষ গেছে, চলে গেছে, ফেরত গেছে। কারণ দেখুন, সীমান্তে একটা যে কর্মকাণ্ড চলছে, তার একটা স্থানীয় রিপোর্ট থাকে, সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ থাকে, হোল্ডিং সেন্টারের সম্প্রসারণ হচ্ছে, এবং যে লাইন দেয়ার, ফেরত যাওয়ার লাইন, সেগুলো পড়ছে যেখানটায় ডিপোর্টেশন সেন্টার যেগুলো, সেই জায়গাগুলো দিয়ে। তো অনেক কিছুই চলছে সীমান্তে, তোলপাড় হচ্ছে, কিন্তু খবর আসছে না, কত মানুষ গেছে সে খবরটা আসছে না। একটা স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে ভাই, যে সংখ্যাটা কিন্তু লক্ষণীয়ভাবে অনেক অনেক বড় হতে পারে। আমি এটা বলছি না যে 10,000 নয়, ওটা 10 লাখ কি 20 লাখ, এটা বলছি না। সেটা পরে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে আমরা পৌঁছবো। আচ্ছা, কেন দিতে পারছে না খবরটা? কারণ আমাদের এই বিশাল একটা সীমান্ত, স্থল সীমান্ত, এই সীমান্তে কোন জায়গা দিয়ে, এবং ভারতের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে বিএসএফ এর উপরে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ফেরত পাঠাও, পুশব্যাক করো। এই পুশব্যাক, আগেই বলেছি, প্রথম দিকে বাংলাদেশ বিজিবি তারা এটা পুশব্যাক করতে দিচ্ছিল না। আজকাল একেবারে চুপচাপ। ভারত চুপচাপ নেই। এখান থেকে প্রতিদিন আমাদের কাছে যে খবর আসছে, প্রতিদিন মানুষ চলে যাচ্ছে, সেই খবর 2-3টে পদ্ধতিতে এই চলে যাওয়াটা হচ্ছে। একটা তো ভাই পুশিনের কথা বলেছি, ঠেলে পাঠিয়ে দাও। বিএসএফ রাতের বেলায় কিংবা অনেক সময় দিনের বেলায় অনেক দিকে, যেখানে নদী এলাকা, নৌকায় তুলে দিচ্ছে, দিয়ে গিয়ে ওপারে গিয়ে ছেড়ে দিচ্ছে, যাও যেখানে পারো চলে যাও, এপারে নজর দিচ্ছে, এপারে যাতে না আসতে পারে। তো একটা তো এই পুশিং, জোর করে পাঠিয়ে দেয়া। আর একটা কিন্তু হচ্ছে জোর করে পাঠানোর থেকেও বেশি আসছে ভলেন্টারি রিটার্ন, স্বেচ্ছায় চলে যাওয়া। কলকাতায় সল্টলেকের পাশে নিউ টাউনের বেশ কিছু জায়গায় যে বাংলাদেশিদের যে বস্তি ছিল, সে বস্তি খালি। সেসব জায়গা আবার অনেক জায়গাতে সেই সব বাড়িগুলো, ছোট ছোট যেসবগুলো ঝুপড়ি টাইপের বাড়ি, সেগুলো ভেঙে পর্যন্ত দিয়েছে বুলডোজার। তো এই স্বেচ্ছায় ফেরত যাচ্ছে একটা বড় অংশের মানুষ, যে চলো ভাই, আর এখানে থাকা যাবে না, এখান থেকে যেতে হবে। সেই স্বেচ্ছায় ফিরে যাওয়ার কিন্তু একটা বড় প্রক্রিয়া চলছে। তার মানে কটা হলো, একটা অফিসিয়ালি বা বিজিবিকে ডেকে বিএসএফ দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে রাতের অন্ধকারে কিংবা সুযোগ বুঝে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে দেওয়া হচ্ছে, যাও যেখানে খুশি যাও, ভেতরে ঢুকবে না এদিকে। তৃতীয় হচ্ছে যারা স্বেচ্ছায়, একটা বড় অংশের মানুষ, তারা চলে যাচ্ছে, স্বেচ্ছায় অদৃশ্য হয়ে যাচ্ছেন, বসতি থেকে গায়েব হয়ে যাচ্ছেন, চুপচাপ সীমান্তে গিয়ে দালাল ধরে, কিছু একটা না ধরে তারা পার হয়ে যাচ্ছে। এটা করছে, ওটা করছে, সেটা তো জানাই যাচ্ছে না তাদের সংখ্যাটা কত। দেখো, নজরদারি করে এইসব খবর পাওয়া যায় না ঠিক মতো। আর এত লজিস্টিক্স ব্যবস্থাপনা নেই যে আপনি সবাইকে নথিভুক্ত করতে পারবেন যারা যাচ্ছে। 4,000 কিলোমিটারের সীমানায় আপনি কোথায় কত কি জিনিস লাগাবেন, ওখানে কতজন কি ক্যামেরা লাগাবেন? ক্যামেরা রয়েছে, ভারত ক্যামেরা বিএসএফ লাগিয়েছে, কিন্তু সেটা তো নিজেদের দিকে। এবং অনেক জায়গায় অন্ধকারে চুপি চুপি তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যেখানে অফিসিয়ালি যাচ্ছে, সেখানে যে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, তাদের এখানে একটা নিয়ম করে দিয়েছে ভারত সরকার, যে তারা ফিরে যাওয়ার আগে, যাদেরকে ওইরকম ফেরত যাবে, তার আগে তাদের ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ রেখে দেয়া হবে। পরবর্তীকালে তারা যদি ধরা পড়ে, ফিরে এসে আঙুলের ছাপ মেলানো হবে, এবং তখন যদি হয় তার উপরে মানে অন্যরকম আবার ফেরত যাওয়া তো বটেই,
তার আগে অন্যরকম ওষুধের ব্যবস্থাও থাকবে। তো বেশি জায়গায় কত জায়গায় মেশিন লাগাবে ফিঙ্গারপ্রিন্টের? এমন অনেক এলাকা আছে যেখান দিয়ে সব মানুষরা চলে যায়, সেখানে নজরদারি হয়, শুধু এইটাই নজরদারি হয় যে কেউ যেন ফিরে না আসে। তো অফিসিয়াল সংখ্যাটা 10,000, এটা একটা আকর্ষণীয় বিষয় শুভেন্দু অধিকারী বলেছেন। যেখানে কেন আকর্ষণীয় বলছি, কারণ যেখানে ভারত সরকার বলছে 18 মানুষের কথা, যে 18 মানুষের বিবরণ ঢাকাকে দেয়া হয়েছে 5 বছর আগে, সেই 5 বছর ধরে তাদের ব্যাপারে কোনো খবর দিচ্ছে না ঢাকা। তার এই অবস্থায় 1800 মানুষের উত্তর আসছে না, কিন্তু 10,000 আপনি ইতিমধ্যেই অফিসিয়ালি পুশব্যাক করে দিয়েছেন। এটা কম কথা নয়। মজাটা দেখুন, এটা একটা বেশ আকর্ষণীয় বিষয়। এবার আমি আপনাদের একটা জিনিস বলি, আমার কাছে একটা খবর এসেছে। খবরটা একটা নির্দিষ্ট এলাকা থেকে, আমার মূল বাড়ি বসিরহাটের কাছেই, আমি সেই জায়গার নাম নেব না। বসিরহাটের কাছে হাকিমপুর আছে, হাকিমপুর বর্ডার দিয়েও বহু লোক পারাপার হয়, ওটা একটা বড় একটা স্পট, কিন্তু আমি বলবো না এটা হাকিমপুর। আমি শুধু এটাই বলছি, এটা এই নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে একটা জায়গা। সেখান থেকে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এই বিষয়ে, এবং তারা সবাই আমাকে একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটা আমি যাচাই করেছি বিভিন্ন সোর্স দিয়ে, যাচাই করেছি। তারা একটা শর্ত দিয়েছে যে আমরা আপনাকে খবর দেব, কিন্তু আমাদের নাম কিন্তু আপনি নিতে পারবেন না কোথাও। তো তার ফোন নাম্বার আমার কাছে আছে, তার নামও আছে, কিন্তু আমি সেই নাম বলতে পারবো না। সেই খবরটা হচ্ছে ওই যেটা বললাম, মধ্যবঙ্গের একটা অংশে সীমান্ত এলাকায়, সেখানে বলছে যে 26,000 সন্দেহভাজন নথিপত্রহীন মানুষ বাংলাদেশে পালিয়েছে 2 সপ্তাহের মধ্যে। পালিয়েছে কথাটার মানে কি? পালিয়েছে কথাটার মানে তারা স্বেচ্ছায় চলে গেছে। স্বেচ্ছায় চলে গেছে কতদিনে? 2 সপ্তাহে 26,000, 1 সপ্তাহে 13,000, দিনে প্রায় 2,000-এর মতো করে। তো এই একটা জায়গা থেকে এটা গেছে। এখন এই একটা জায়গা যা আমি বলছি, এই একটা ছোট্ট শহরের মতো জায়গা, অনেকটা গ্রাম টাইপের এলাকা। আর গ্রাম আর শহরের মাঝে এই যে এলাকা, এখান থেকে 2 সপ্তাহে 26,000 মানুষ স্বেচ্ছায় পালিয়েছে। পুশব্যাক নয়, কিংবা অফিসিয়ালি ডিপোর্টেশন নয়। তাহলে এটা মাথায় রাখুন, এটা কোন 2 সপ্তাহ, কোন মাসের, সেসব বাদ দিন। কারণ আমরা একটা মোটামুটি হিসাবে মধ্যে আমরা এই জিনিসটাকে একটা হিসাবে পৌঁছতে চাইছি। আর বেশি ভেঙে বলতে গেলে আমার যে সূত্র, যারা খবর দিচ্ছে, তাদের সমস্যা হবে। আমি সেটা করতে চাই না। এখন দেখুন, এই সংখ্যাটাকে আমরা কিভাবে বিবেচনার মধ্যে এনে একটা বড় সংখ্যায়, একটা কত মানুষ চলে গেছে সেই সংখ্যাটায় পৌঁছতে পারি, সেটা এবার দেখি। এটা প্রথমেই বলে নেওয়া ভালো, এটা কোনো স্বাধীনভাবে অডিট বা যাচাই করা সংখ্যা নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা একটা চেন অফ ইভেন্টস। বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নিয়ে, সীমান্ত সূত্র থেকে খবর নিয়ে আমি এটা বলছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আসে, আপনার স্থানীয় মানুষরাও আসে, ওখানে সীমান্ত বাহিনী থাকে, তারাও বলে, এদিক ওদিক অনেক কিছু খবর আপনার কাছে চলে আসে। গ্রামবাসী থাকে, চাষিরা থাকে, তারা সবাই বলছে যে 2 সপ্তাহের মধ্যে 26,000 মানুষ একটা বিশেষ এলাকা দিয়ে পার হয়েছে। এবং তারা এই যে খবরটা, সেটা পরে আসছে আরেকটা, এই নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে এটা। আর এটা আগেই বলেছি, এটা হাকিমপুর নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিই যে নিখুঁত সংখ্যা অবশ্যই আনা খুবই কঠিন, কিন্তু আমাদের যা করা দরকার তা হলো মোটামুটি একটা সংখ্যায় পৌঁছানো, একটা আনুমানিক ধারণা। সেটা আমরা কিভাবে পাই? আমি মনে করছি যে অমিত শাহ সাহেব ভোটের সময় বলেছিলেন যে দিনে 5 থেকে 10,000 মানুষ শুধু পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। নিম্নত পক্ষে কোনোদিন 5,000, ঊর্ধ্বভাবে কোনোদিন 10,000। উনি গড়ের কথা বলেননি, উনি বলেছেন 5 থেকে 10,000।
তাই দিনে 5 থেকে 10,000 মানুষ যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো যদি কম সংখ্যাটাও ধরি, ঠিক আছে, যদি 5,000 ধরেও চলি, তার মানে এক সপ্তাহে 35,000। এখন কোথা থেকে কিভাবে, আমি একটা জায়গায় বলেছি যে সেখান থেকে দিনে যাচ্ছে, এই 2 সপ্তাহে গেছে সেখান থেকে 26,000, তার মানে 13,000, মানে দিনে প্রায় 2,000 করে সেখান থেকে গড়ে আসছে। তাহলে আমরা এইবার হিসাবটা নিয়ে আসি। এই হিসেবে যেতে গেলে গত অন্তত 3-4 মাস ধরে যেটা পিক পয়েন্টে উঠেছে, এই নির্বাচনের আগে যখন থেকে SIR শুরু হয়েছে পশ্চিমবাংলায়, তারপর থেকে শুধু পশ্চিমবাংলা থেকে গড়ে যদি আপনি একটা সংখ্যা ধরেন, তাহলে আপনি দেখবেন যে মোট সংখ্যাটা এটা কয়েক লক্ষে পৌঁছে যাবে, কয়েক লক্ষ। আপনাদের কোথাও না কোথাও কিছুটা একটা স্পষ্ট, মানে 26,000টাই যদি দুদিন, মানে দিনে যদি গড়ে 5,000 করেও ধরি, তাহলে 5,000 করে আর 10,000-এর মাঝামাঝি সংখ্যাটা 7,500। 7,500 দিন হলে মাসে অন্তত 2 লক্ষ হচ্ছে। 7,500 হলে মাসে 2 লক্ষ হচ্ছে এটা। এবং সেখান থেকে এইবার আপনি ধরুন গত 4-5 মাসে অন্তত 10 লক্ষ আছে। কিন্তু এটা হচ্ছে শুধু কোন হিসাবে, যারা পালাচ্ছে, যারা পালাচ্ছে। আর অমিত শাহর সংখ্যাটা কোনটা? অমিত শাহর সংখ্যাটা হচ্ছে যারা অফিসিয়ালি যাদেরকে পাঠানো হচ্ছে, এরকম একটা সংখ্যা উনি বলতে গিয়েছিলেন, সবগুলো মিলিয়েই উনি বলেছেন। তো আমার যেখান থেকে একটা জায়গাতে আমরা আসতে পারি, যে সেটা হচ্ছে যে একটা ছোট জায়গা থেকে 2 সপ্তাহে 26,000, দিনে 5 থেকে 10,000, এই কৌশলগত সংখ্যাটা ধরে আমরা এগোলে আমরা পাবো। এবং তারপরে কিছু সংখ্যা আছে যেখানটা খুব বেশি হয়, হাকিমপুরের সীমান্ত এলাকা, স্বরূপনগর, এই সমস্তগুলো। আর হোল্ডিং সেন্টারগুলোর খবরাখবর নিয়ে আমি একটা জায়গায় পৌঁছেছি। সেইটা হচ্ছে হোল্ডিং আছে কোথায়, হোল্ডিং সেন্টার আমাদের কাছাকাছির মধ্যে আছে তেঁতুলিয়ায়, সবগুলো উত্তর 24 পরগনা, তেঁতুলিয়ায়, উত্তরে 4 ঘাটে, স্বরূপনগরে, বাদুড়িয়ায়, এই সব দিকে হোল্ডিং সেন্টার রয়েছে। এবং সেখান থেকে যে আর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু থেকেও কিছু মানুষ দেখা গেছে যারা ফেরত চলে পালাচ্ছে। এটা খুবই অদ্ভুত, কারণ কেরালা তো যাই হোক আপনি জানেন, কর্ণাটক আমরা সবাই জানি, তামিলনাড়ুও কোথাও না কোথাও সেই তাড়াটা আছে, যা হচ্ছে তারও একটা এফেক্ট আছে। অনেক জায়গায় এমন হচ্ছে যে ওখান থেকে এসে কিংবা পশ্চিমবঙ্গে তাড়া খেয়ে তারা আবার অন্য রাজ্যে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু আবার বলছি, এদের সংখ্যাটা খুব বড় নয়, কারণ অত্যন্ত সাধারণ, যাদের এখানে কোনো কাজকর্ম নেই, খেটে খাওয়া, একদম দিনমজুরি করে ঘরের কাজ টাজ করে থাকা, তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে তারা বলছে না বাবা আমরা দেশে চলে যাই, এবং তারা চলে যাচ্ছে। আরো একটা খবর এখানটায় আসছে, সেটা হচ্ছে আমরা, হ্যাঁ আগে মোট সংখ্যাটার কথাটা বলি আমি। এইটা যে একটা অফিসিয়াল চিহ্নিত, যেমন 10,000-এর সংখ্যা, এরা যারা স্বেচ্ছায় সীমান্ত পয়েন্টে গেছে এবং চলে যাচ্ছে, কেউ কোনো সরকারিভাবে চলে যাচ্ছে, কাউকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে, সব মিলিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্তত এই সংখ্যাটা সব মিলিয়ে, সমস্ত পয়েন্ট মিলিয়ে এই সংখ্যাটা অন্তত পক্ষে 30 থেকে 70 লাখের মধ্যে এই সংখ্যাটা দেখা যাচ্ছে। এখন আমি জানি না, আমি শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এটা 10-15 লাখও হতে পারে, আবার 70 লাখও হতে পারে, কিন্তু এটা লাখের ঘরে যে আছে এটা কিন্তু নিশ্চিত। আর একটা কথা, সরকার থেকে আমি জানি, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেকটা গ্রাম, শহর, সেই সমস্ত জায়গায় পঞ্চায়েত, সরকারি দপ্তর, সেখানে নির্দেশ এসছে যে সেখানে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে লুকিয়ে থাকে, তাদের বের করার দায়িত্ব সেখানকার জনপ্রতিনিধি, সেখানকার সরকারি অফিস, তাদের উপরেও দিয়ে দেয়া হয়েছে। এরপরেও যদি দেখা যায়, এবং আরেকটা জিনিসও, সেটা হচ্ছে সরকার মানে তো একটা দলের পক্ষ থেকে সরকার থাকে, আর এখানে যে সরকারের যে দলটি রয়েছে সেই দলটিতে তো এখন লোকের ভিড় প্রচন্ড, কারণ তৃণমূল তো প্রায় ভেঙে যাওয়ার মতো, তৃণমূল ভাঙছে, সিপিএম উঠতে পারছে না,
এতদিন যারা ছিল তৃণমূলে তারা যাবেটা কোথায়? তারা চলে আসছে বিজেপিতে। এবার বিজেপিতে আসতে গেলে তাদের তো ভালো করে কাজ দেখাতে হবে। দেখো আমি এই কাজ দেখিয়েছি। এই কাজ দেখানোর একটা জায়গা আসছে, সেটা হচ্ছে এলাকায় কোন জায়গায় এই অনুপ্রবেশকারী আছে তাদের খবর সরকারের কাছে পৌঁছে দেয়া, পুলিশের কাছে পৌঁছে দেয়া, এবং পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, সরকার সেখানে পৌঁছে যাচ্ছে, তাদেরকে ধরে হোল্ডিং সেন্টারে নিয়ে এসে ফেলছে। আর হোল্ডিং সেন্টারের ভয়ে অনেকে আবার পালিয়ে যাচ্ছে নিজেদের থেকেই। সুতরাং আজ থেকে এইরকম ভাবে যেভাবে চলছে, এইভাবে চললে দেখা যাবে আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকটা খালি হয়ে গেছে আমাদের এখানে, অন্তত পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সেইটা। এবং একটা জিনিস শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আপনারা এখানে এসছেন, যতদিন ছিলেন অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু এখনকার সরকার আর এটা মানবে না, এবং এটা স্পষ্টভাবে সব জায়গায় বলে দেওয়া হয়েছে। এর ফলে চলে যাওয়াও শুরু হয়েছে। এবং আবার বললাম, এই সংখ্যাটা অন্তত যদি 30 থেকে 70 লাখের মধ্যে থাকে সেটাও অসম্ভব কিছু নয়। এখনকার মতো এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি? লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।